প্রাচীনকালে শক্তিশালী যোদ্ধারা রাজাদের খুন করে রাজ্য এবং রানীকে দখল করে নিত। এরপর দীর্ঘদিন পর্যন্ত সেই রাজ্যে থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করত এবং রানীর গর্ভে জন্ম দিত অসংখ্য সন্তানের। এমনভাবেই জন্ম নেয়া এক সন্তানের গল্প এটি, যে নিজেও বড় হয়ে রাজ্য এবং রানী দখলে মগ্ন হয়ে পড়ে। কিন্তু সে জানত না এই পন্থা অবলম্বন করে সে বিশাল একটি বিপদের দিকে এগোচ্ছে আর শিকার হচ্ছে গভীর ষড়যন্ত্রের। কি বিপদে পড়তে চলেছে সে এবং কি বা সেই ষড়যন্ত্র জানবো আজকের গল্পে, যেই গল্পের নাম মালাইকোট্টাই ভালিবান। প্রথমেই আমরা দেখতে পাই আদিভারিথুর নামের একটি গ্রাম, যেখানে চারিদিকে ধুধু মরুভূমি। দেখা যায় সেই গ্রামেই ঢোল পিটিয়ে চারিদিকে ঘোষণা দিতে দিতে আসতে থাকে চিন্নাপাইয়ান। সে বলতে থাকে, আমি আপনাদের সবার প্রিয় চিন্নাপাইয়ান, আমি আমার বাবা আয়ানারের সাথেই আসছি। তখন আয়ানার চিন্নাপাইয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা বলো তো, আমাদের সাথে এই গরুর গাড়িতে আর কে আছে, বাঘ, সিংহ নাকি হাতি? তখন চিন্নাপাইয়ান জানায়, বাবা ভেতরে যে ঘুমাচ্ছে তাকে দেখে তো বাঘ, সিংহ এমনকি হাতিও ভয়ে পালিয়ে যায়, যার নামের ধ্বনি চারিদিকে বাজতে থাকে। এমনকি সে যখন হাঁটে তখন পুরো মাটি কেঁপে ওঠে। তখন তার বাবা বলে, এখন তো বলো কে সে? চিন্নাপাইয়ান বলে, সে এমন একজন যোদ্ধা যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকের যোদ্ধাদেরকে হারিয়ে এসেছে, আর এর মাধ্যমে সে প্রচুর ধন সম্পদ অর্জন করেছে। আর প্রত্যেক সুন্দরী নারী তো তাকে দেখেই বিমোহিত হয়ে যায়। এই মানুষটি আর কেউ নয়, আমাদের সকলের ভাই আর সবচেয়ে শক্তিশালী মালাইকোট্টাই ভালিবান। তো এভাবেই তারা বাপ আর ছেলে মিলে মালাইকোট্টাইয়ের প্রশংসা করতে করতে এই গ্রামে পদার্পণ করে। আসলে এভাবেই এরা প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে লড়াই করে আর সেখানে মালাইকোট্টাই জিতে অনেক ধন সম্পদ অর্জন করে। তো এখানে গ্রামের অনেক লোক এসে জড়ো হয়েছিল। এর মধ্যেই একটা ছেলে এই সব কিছু শুনে দৌড়ে একটা বাড়িতে যায় আর সেখানে গিয়েই ডাকতে থাকে, কেলু মালিক, কেলু মালিক, দেখুন তো গ্রামে কারা চলে এসেছে। তারা চ্যালেঞ্জ করছে যে এই গ্রামে এসেছে তার সাথে নাকি লড়াইয়ে কেউ পারে না, সে নাকি সবচেয়ে বেশি সাহসী এবং শক্তিশালী। এটা শুনেই তো কেলুর মেজাজ গরম হয়ে যায়, কারণ সে এই গ্রামের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। তো সে যেই ডিমগুলো খাচ্ছিল, রাগের চোটে সেই ডিম ফেলেই তার বড় একটি কাঠের হাতিয়ার নিয়ে দৌড়ে চলে যায় সেই মাঠে যেখানে মালাইকোট্টাইরা এসে পৌঁছেছে। এদিকে দেখা যায় সেখানকার রাজাও চলে আসে। তো তখন কেলু এসে চিল্লাতে থাকে আর বলতে থাকে, কে রে তুই, আমাকে চ্যালেঞ্জ করেছিস, আমার সাথে লড়াই করতে চাস? সাহস থাকলে সামনে আয় দেখি। তখনও দেখা যায় মালাইকোট্টাই গরুর গাড়িতে শুয়ে শুয়েই ঘুমাচ্ছে। তাই তার ভাই চিন্নাপাইয়ান তাকে গিয়ে ডাকতে থাকে, বলতে থাকে, ভাই ওঠো, এই গ্রামের যোদ্ধা নিজেই চলে এসেছে তোমার সাথে সাক্ষাৎ করতে, জলদি উঠে পড়ো। ওদিকে দেখা যায় কেলুর চেলা তাকে কিছু মরিচ এনে দেয় আর বলে, মালিক এটা খেয়ে নিন আর নিজের শক্তি দিয়ে ওই লোককে চাটনি বানিয়ে দিন। এই কথা শুনে চিন্নাপাইয়ান তার ভাইকে বলে, ভাই শুনেছ, তোমাকে নাকি চাটনি বানাবে, দ্রুত উঠে ওকে মজা দেখাও তো। তারপরেও মালাইকোট্টাই উঠে না। আর তখন দেখা যায় ওই গ্রামেরই একজন সেখানে পাথরে খোদাই করা কেলুর কৃতিত্বের কথা বলতে থাকে, যে কেলু এই গ্রামের সবচেয়ে শক্তিশালী এবং সাহসী যোদ্ধা, সে আজ পর্যন্ত কারো কাছে হারেনি, সে এতই শক্তিশালী যে হাতির মাথার চাটনি পর্যন্ত বানিয়ে দিতে পারে। তখন চিন্নাপাইয়ান এসে তার ভাইকে আবারও ডাকে, বলে, ভাই ওঠো না, দেখছো কি বলছে, হাতির মাথার নাকি চাটনিও হয়, দ্রুত ওঠো তো, এদেরকে তোমার শক্তিটা দেখাও। তখনই মালাইকোট্টাই দ্রুত উঠে পড়ে, তবে তার ঘুমের রেশ তখনও কাটেনি, তাই সে হাঁটতে গিয়ে পড়ে যায়। তখন কেল্লু বলে, কিরে তোর সব শক্তি কি ধুলোয় মিশে গেল? এই নিয়ে তারা সবাই হাসাহাসি করে। তখন মালাইকোট্টাই নিজেও হাসাহাসি করে আর ওখানেই বসে থাকে। তখন কেল্লু তাকে বলে, কিরে তুই তো লড়তে এসেছিস, তাহলে বসে আছিস কেন? মালাইকোট্টাই উত্তরে বলে, তোরই তো দেখছি লড়াই করার বেশি ইচ্ছা, তাহলে তুই আয় তোর ওই কাঠের গদাটা নিয়ে, আমি তো এখান থেকে এক বিন্দুও নড়ব না, আমি এখানেই বসে থাকবো। তখনই সেখানকার রাজা কেলুকে বলে, কেলু তোমার শক্তি দেখাও তো, আর ওর মাথাটাকে ভেঙে টুকরো টুকরো করে দাও। এই কথা শুনে মালাইকোট্টাই চোখ বন্ধ করে ধ্যানে বসে, আর এদিকে কেলু তার গদাটা নিয়ে দৌড়ে আসে মালাইকোট্টাইয়ের উপর হামলা করতে। কিন্তু তখনই মালাইকোট্টাইয়ের হাতের এক ধাক্কাতেই কেলুর হাত থেকে তার কাঠের গদাটাই নিচে পড়ে যায়। এরপর মালাইকোট্টাই তার গায়ের ওড়নাটা দিয়ে কেলুকে এমন জব্দ করে যে তার আর নড়ারই উপায় থাকে না।
এরপর মালাই কোট্টাই সেখানে কেলুর কৃতিত্ব খচিত পাথরটাকেই উঠিয়ে দূরে ছুঁড়ে ফেলে, আর সেটা গিয়ে পড়ে অনেক দূরের একটা মাঠে। এই সব কিছু দেখে ওই গ্রামের মানুষ থ হয়ে যায়। এরপর সেখানকার রাজা তাদেরকে নির্দেশ দেয় তারা যেন নতুন পাথরে মালাই কোট্টাইয়ের কৃতিত্ব লিখে রাখে, আর কেলুর যত সম্পদ আছে সব যেন মালাই কোট্টাইকে হস্তান্তর করা হয়, আর কেলুকে মাথা মুন্ডন করিয়ে গাধার পিঠে চড়িয়ে এই গ্রাম থেকে বের করার নির্দেশ দেয়। অর্থাৎ রাজাও এখন মালাই কোট্টাইয়ের শক্তি দেখে তার ভক্ত হয়ে গিয়েছিল। তো এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। দেখা যায় মালাই কোট্টাই তার বাবা আর ভাই তারা একটি প্রাসাদে আশ্রয় নিয়েছে। তখন দেখা যায় চিন্না পাইয়ান খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছে, আর তার বাঁশি বাজানো শুনে সেই প্রাসাদেরই একটি মহিলা আয়ানারকে বলে, বাহ, তোমার ছেলে তো খুব সুন্দর বাঁশি বাজায়। আয়ানার বলে, তা তো বাজাবেই, দেখতে হবে না কার ছেলে। তো এরপর মহিলা তার কাছে মালাই কোট্টাইয়ের কথা জিজ্ঞেস করে। সে তখন বলে, মালাই কোট্টাই তো আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, সে তো পুরো বিশ্ব জয় করতে এসেছে। এইভাবে সে মালাই কোট্টাইয়ের অনেক প্রশংসা করতে থাকে। তো এরপর আমাদের ওই রাজ্যের রাজকুমারী মাতাঙ্গী এবং মালাই কোট্টাইয়ের প্রেম কাহিনী দেখানো হয়। মালাই কোট্টাইয়ের এত বাহাদুরি দেখে সেখানকার রাজা তাকে অনেক আয়োজন করে অভ্যর্থনা জানায়, আর সেখানকার রাজকুমারী মাতাঙ্গীও তাকে দেখে পছন্দ করে ফেলে, আর ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। কিন্তু মালাই কোট্টাইরা তো এক জায়গায় বেশি দিন স্থায়ী হয় না, তাই সে মাতাঙ্গীকে জানায় তার চলে যাওয়ার সময় এসেছে। এতে মাতাঙ্গী কষ্ট পায় আর তাকে বলে, তুমি এরকমই তাই না, সব মেয়েকেই মনে হয় তোমার এমন চোখে ধরে, আর এরপর তাদের রেখে তুমি চলে যাও। তখন মালাই কোট্টাই জানায়, সব মেয়েকে চোখে ধরলেও তোমাকে আমার মনে ধরেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। যাই হোক, এরপর মালাই কোট্টাইরা সেখান থেকে বিদায় নিয়ে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, আর তাদের চলে যাওয়া দূর থেকে মাতাঙ্গী দেখতে থাকে, আর এতে তার হৃদয় অনেক ভারী হয়ে ওঠে। এরপর দেখা যায় মালাই কোট্টাইরা অন্য গ্রামে যেতে যেতে পথে তারা নুরানা থালায়ন নামক একটি স্থানে থামে। এখানে বিশেষ করে জুয়া খেলা রাঙ্গারানী নামের একজন নর্তকীর নাচ দেখানো হয়। তো এখানে এসেই রাঙ্গারানীর সাথে তার কথা হয়, কিন্তু সে পর্দার আড়ালে থাকায় দুজন দুজনের চেহারা দেখতে পায় না। যাই হোক, এরপর শুরু হয় রাঙ্গারানীর নৃত্য। সে অনেক সুন্দর করে নাচ করতে থাকে। তখনই দেখা যায় মঙ্গটু গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি চামা থাকান সেখানে রয়েছে। সে এসে রাঙ্গারানীর সাথে এসে উশৃঙ্খলা শুরু করে। এতে রাঙ্গারানী খুবই ইতস্তত বোধ করতে থাকে, তাই সে তাকে একটা চড় বসিয়ে দেয়। তখনই সে রাঙ্গারানীকে হুমকি দিতে থাকে যে আমার সাথে নাচবি, নাহলে তোকে এখানেই মেরে ফেলবো। আর তখনই দেখা যায় মালাই কোট্টাই সেখানে এসে তাকে ধরে ছুঁড়ে স্টেজের বাইরে ফেলে দেয়। এটা দেখে তো সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, আর রাঙ্গারানীও তার এই বাহাদুরি দেখে অনেক ইমপ্রেস হয়, আর তার সাথেই নাচতে গাইতে থাকে, আর সাথে সাথে মালাই কোট্টাইয়ের অনেক প্রশংসাও করতে থাকে। এই সব কিছু চামা থাকানের একদমই সহ্য হয় না, সে চুপচাপ এই সব কিছু দেখতে থাকে। তো এখান থেকে মালাই কোট্টাইরা যখন আবারও রওনা দেয়, তখন পথে যেতে যেতে মালাই কোট্টাইকে চিন্না পাইয়ান আর আয়ানার এই দুইজন মিলে অনেক খোঁচাতে থাকে। তারা রাঙ্গারানীকে নিয়ে তার সাথে মজা করতে থাকে। তখনই দেখা যায় পথে তাদেরকে চামা থাকান থামায়, আর মালাই কোট্টাইকে বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? সাহস থাকলে এখনই আয়, আমার সাথে যুদ্ধ কর, মাঙ্গডুর মাটিতে আয়, তারপর দেখ সেখানকার যোদ্ধারা তোর কি অবস্থা করে। এই সব কিছু শুনে মালাই কোট্টাই শুধু হাসে আর উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে যা, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। মাঙ্গডুতে যে সবাইকে জানিয়ে দে, ঘোষণা দিয়ে দে যে মালাই কোট্টাই আসছে তাদের সাথে লড়াই করতে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। দেখা যায় মরুভূমির মধ্য দিয়েই একটা মেয়ে, যার নাম জামান্তি প্রভু, সে একটা ঝুড়ি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এর মধ্যে মালাই কোট্টাইদের গরুর গাড়ি দেখে সে তাদেরকে থামতে বলে আর রিকোয়েস্ট করে তাকেও যেন একটু গরুর গাড়িতে জায়গা দেওয়া হয়, কারণ তার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। তখন আয়ানার বলে, ঠিক আছে মা, আসো। কিন্তু চিন্না পাইয়ান বলে, কেন 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 আমরা ওকে উঠাবো? ও তো ঠিক মতোই হাঁটছিল এতক্ষণ, এখন আবার নাটক কেন করছে? ওকে আমরা নিতে পারবো না, ও নিজের পায়ে হেঁটে যাক না। তখন আয়ানার বলে, চিন্না পাইয়ান এমন করিস না, মেয়েটা তো দেখতেই পাচ্ছিস হাঁটতে পারছে না, ওকে উঠিয়ে নে। তো চিন্না পাইয়ান তার বাবার কথা আর ফেলতে পারে না, জামান্তি প্রভুকে সেই গাড়িতে উঠিয়ে নেয়।
কিন্তু এখানে উঠার পরই তার সাথে চিন্নাপায়ানের ঝগড়া শুরু হয়ে যায়। তখন আয়ানার তাদের দুজনকে কোনো মতে থামায় আর ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, মা তোমার এই ঝুড়ির মধ্যে কি আছে? মেয়েটা জানায় এর মধ্যে সবচেয়ে সুস্বাদু গুড় রয়েছে, মঙ্গলুর সবচেয়ে বিখ্যাত গুড় এটি। তো এরপর আয়ানার আর ওই মেয়েটি অনেক মজা করে গল্প করতে থাকে। ওদিকে দেখা যায় চামান্থা খান অপেক্ষা করছে মালাই কোট্টাইয়ের জন্য। সেখানে দেখা যায় লড়াইয়ের জন্য স্পেশাল ভাবে একটি জায়গাও বানানো হয়েছে। সেখানে চামান্থা খানের মাও রয়েছে, সেই এই সব যোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেয়। তো মালাই কোট্টাইদের দেখে চামান্থা খান জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, মংডুর যোদ্ধারা তোমরা সবাই দেখো, মালাই কোট্টাই চলে এসেছে, এখন তাকে তোমাদের শক্তি দেখাও। যাই হোক, এরপর মালাই কোট্টাইরা চামান্থা খান এবং তার মায়ের সামনে আসে আর তাকে সে শ্রদ্ধা জানায়। তখন চামান্থা খানের মা বলে, ও আচ্ছা, তার মানে তুমি সেই মালাই কোট্টাই ভালিবান, তাই তো? মালাই কোট্টাই বলে, জি মা, আমিই সেই। তখন চামান্থা খানের মা বলে, তোমার জন্য আমি সব প্রস্তুতি করে রেখেছি, তুমি হেরে গেলে তোমাকে এখান থেকে নিয়ে যেতে সুবিধা হবে। এটা শুনে মালাই কোট্টাই হাসে আর বলে, শুনেছি আপনাদের এলাকায় গাছ খুব কম জন্মায়। যাই হোক, এই যুদ্ধ শেষে আপনি যখন চলে যাবেন তখন আপনার বাহনের জন্য আপনার ছেলের হাড্ডিগুলো অবশিষ্ট রাখবো, ঠিক আছে? কিন্তু এতে চামান্থা খানের মায়ের কিছুই যায় আসে না। সে উল্টো মালাই কোট্টাইকে বলে, শোনো, ভোর হতেই এই জায়গায় এসে উপস্থিত হবে, এখানকার যোদ্ধাদের সাথে তোমার লড়াই হবে। তখন চামান্থা খান বলে, এই মাঙ্গোডানের মানুষজন মালাই কোট্টাইয়ের এক একটা হাড্ডি ভাঙার দৃশ্য দেখতে চায়। তখন তার মা বলে, অবশ্যই দেখবে। তখন মালাই কোট্টাই বলে, ঠিক আছে, আমিও দেখব কি করতে পারো তোমরা। যাই হোক, এরপর দৃশ্য চলে যায় রাতের বেলা। চিন্নাপাইয়ান আসে একটি মহিলার বাসায়, সেখান থেকে তার ভাইয়ের জন্য খাবার নিতে আর জিজ্ঞেস করে কি রান্না হয়েছে। মহিলা জানায়, ভাত আর জংলি বকরির মাংস, বাইরে একটু বয়, আমি এখনই নিয়ে আসছি। এই কথা শুনে চিন্নাপাইয়ান বাইরে বসেই অপেক্ষা করে আর নিজের মতো বাঁশি বাজাতে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ হওয়ার পরেও সেই মহিলা বাইরে আসে না। তাই চিন্নাপাইয়ান বেশ রাগ হয়ে যায় আর সে বলতে থাকে, কি রে, এতক্ষণ হয়ে গেল এখনো খাবার দেওয়ার নাম নেই, আজকে কি খাবারই জুটবে না নাকি? তখন ওই মহিলা বলতে থাকে, কেন রে, তোর ভাই কি একদিন না খেতে পেলে এই মঙ্গোডানদের সাথে লড়াই করতে পারবে না? তখন চিন্নাপাইয়ান বলে, হ্যাঁ তাই তো, আমার ভাই একদিন না খেতে পেলে সে বেহুশি হয়ে যাবে, জলদি করতো, আর দেরি সহ্য হচ্ছে না। তখনই মেয়েটা দরজা খুলে আর চিন্নাপায়ানকে দেখে বলে, আরে তুই এখানে? চিন্নাপায়ানও মেয়েটিকে দেখে বলে, তার মানে তুই এই বাড়িতে থাকিস? এরপর সে ভিতরে এসে বলে, কিরে, তোর পা তো দেখছি একদম ঠিক আছে, তাহলে তখন অমন ভান কেন ধরছিলি? তখন মেয়েটা জানায়, আমি ভান ধরছিলাম না, রাতের বেলা আমার পা ঠিক হয়ে যায়। চিন্নাপায়ান বলে, তাই না, মিথ্যুক? মেয়েটা বলে, শোন, এত কথা না বলে খাবারটা নিয়ে যেত। তো খাবার নেওয়ার সময় মেয়েটা তাকে বলতে থাকে, আচ্ছা তোর কি মনে হয় তোর ভাই কি এখানকার যোদ্ধাদেরকে হারিয়ে দিবে? তখন চিন্নাপায়ান বলে, অবশ্যই হারাবে, প্রত্যেকের হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে দিবে, দেখে নিস। এরপর যখন এই বাড়ির বাইরে আসে তখন মেয়েটি বলতে থাকে, শোন, এর আগে যারা যারা এসেছিল সবার কিন্তু অবস্থা অনেক খারাপ হয়েছে, আর একজনের তো পুরো 3 মাস লেগেছে সুস্থ হতে। তাই তুই চিন্তা করিস না, তোর ভাইয়ের জন্য আমি আগে থেকেই সব ওষুধপত্র গুছিয়ে রেখেছি। তখন চিন্নাপায়ান বলে, ওই সব তোর কাছেই রেখে দে, ওগুলো তোরই কাজে লাগবে, আমার ভাইয়ের না। তখন মেয়েটা বলে, তাই নাকি, ঠিক আছে, তাহলে বাজি ধর। চিন্নাপায়ান বলে, বাজি ধরবো, ঠিক আছে, কিন্তু এর পুরস্কার কি? মেয়েটা জানায়, যদি মাঙ্গোডান জিতে তাহলে তুই তোর গলার তাবিজটা আমাকে দিবি। এখন তুই বল, যদি তোর ভাই জিতে যায় আর আমি যদি শর্তে হেরে যাই তাহলে আমার তোকে কি দিতে হবে? তখন চিন্নাপায়ান বলে, তাহলে তুই আমার অধর স্পর্শ করবি, ঠিক আছে? এই কথা শুনেই মেয়েটি দৌড় দিয়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। চিন্নাপায়ানও তখন খাবার মাথায় নিয়ে হেঁটে চলে আসতে থাকে। একটু দূর আসার পরই মেয়েটি দরজা খুলে জানায়, ঠিক আছে, যদি তোর ভাই জিতে তাহলে তুই যা চাবি তাই দিব। এই কথা শোনার সাথে সাথেই চিন্নাপায়ান তো খুশিতে ডিগবাজি দেয় আর এটা দেখে ওই মেয়েটিও হাসতে থাকে। এরপর দৃশ্য আসে মালাই কোট্টাইয়ের কাছে। এখানে অনেকে এক জায়গায় বসে আগুন পোহাচ্ছিল। সেই সময় ওই গাছতলায় শুয়ে থাকা এক বৃদ্ধ মালাই কোট্টাইকে তার গল্প শোনাতে থাকে যে সেও এক সময় এখানে লড়াই করেছিল এদের সাথে, কিন্তু সে হেরে যায় আর তারা তাদের এমন অবস্থা করেছে যে সে হাঁটার শক্তি পর্যন্ত পায় না। তো ওই মা ছেলে মিলে তাকে নাকি এই বিছানাতেই শুয়ে রেখেছে। এই সবই মালাই কোট্টাইকে বলতে থাকে সে। আর মালাই কোট্টাইও এই সব শুনে পরদিনের লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়। চলে আসে লড়াইয়ের দিন। যাই হোক, এরপর আমাদেরকে চিন্নাপায়ান আর জামান্তি প্রভুকে দেখানো হয়। চিন্নাপায়ান তো তাকে আগেই বলেছিল তার ভাই যদি জিতে যায় তাহলে জামান্তি প্রভুর তার অধর স্পর্শ করতে হবে। এই জন্য দেখা যায়
চীনা পাইয়ান তার পিছু পিছুই ঘুরতে থাকে, আর তাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে সেটাও আমরা এখানে দেখতে পাই। আর এই জিনিসটা মালাই কোট্টাইও খেয়াল করে। তবে ভোর হলেই দেখা যায় মালাই কোট্টাই আর তার বাবা তাদের গরুর গাড়ি নিয়ে রওনা হয়ে যায় আর এক গ্রামের উদ্দেশ্যে, আর চিৎকার করে চীনা পাইয়ানকে ডাকতে থাকে। আর চীনা পাইয়ানও তাদের ডাক শুনে জামান্তি প্রভুকে একা রেখেই দৌড়ে তাদের কাছে চলে আসে, কিন্তু গাড়িতে উঠেই সে কান্নায় ভেঙে পড়ে। তো মালাই কোট্টাই বলে, কি হয়েছে, এত কান্না কেন করছিস? তোর কোনো গুরুত্বপূর্ণ জিনিস ফেলে এসেছিস? চীনা পাইয়ান বলে, হ্যাঁ ভাই, ফেলে এসেছি। মালাই কোট্টাই জিজ্ঞেস করে, কি, তোর বাঁশি নাকি অন্য কিছু? চীনা পাইয়ান তো শুধু কাঁদতেই থাকে। এরপর বলে, আমি আমার ভালোবাসা ওখানে রেখে এসেছি। এটা শুনে মালাই কোট্টাই হাসে আর বলে, যা তাহলে তোর ভালোবাসার কাছে, গাধা একটা। এই বলে তাকে ঠেলে পাঠিয়ে দেয় জামান্তি প্রভুর কাছে। আর চীনা পাইয়ানও দৌড়ে জামান্তি প্রভুর কাছে আসে, আর তারা একে অপরকে জড়িয়ে ধরে আর নিজেদের ভালোবাসার প্রকাশ ঘটায়। এদিকে দেখা যায় মালাই কোট্টাই আর তার বাবা চীনা পাইয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। চীনা পাইয়ান আসলে তারপরই তারা তাদের যাত্রা আবারও শুরু করবে। তখন আয়ান আর বলতে থাকে, এই মেয়ে মানুষ থাকলেই যত ঝামেলা, কোনো সম্পর্কে আটকে গেলে যুদ্ধের শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হয় না। যাই হোক, এরপর দেখা যায় সকালের আলো ফুটলে তারা রওনা দেয়। চীনা পাইয়ান এখন তার সাথে জামান্তি প্রভুকেও নিয়ে এসেছে। যেতে যেতেই পথে তাদের সাথে আবারও রাঙ্গারানীর দেখা হয়। রাঙ্গারানী তো মালাই কোট্টাইকে দেখে খুবই খুশি হয়ে যায়, আর মালাই কোট্টাইও তার সাথে ফ্লার্ট করতে থাকে আর বলতে থাকে, এ তো দেখি বিশ্ব সুন্দরী রাঙ্গারানী, হঠাৎ দেখা হয়ে খুবই ভালো লাগলো। এরপর সে রাঙ্গারানীকে জিজ্ঞেস করে, তবে তুমি এদিকে কোথায় যাচ্ছ? এদিকে তো আম্বাথুর, আমাদের গ্রাম। তখন রাঙ্গারানী বলে, আসলে এখানকার যে মহারানী লেডি ম্যাকুলায়ের জন্মদিন, সেজন্যই সেখানকার রাজা আমাকে ডেকে পাঠিয়েছে। তার জন্মদিনে আমি আমার নাচ দেখাবো। এরপর সে মালাই কোট্টাই ওয়ালিবানকে জিজ্ঞেস করে, তুমি কি করবে, তুমি ওদিক কেন যাচ্ছ? তখন সে বলে, আরে ওই রানী তো আমার জন্য একদমই পাগল, আর যেহেতু তার জন্মদিন সেজন্যই আমি তার কাছে যাচ্ছি। এসব বলে সে তার গাড়ি নিয়ে রওনা হয়। আর এটা শুনে রাঙ্গারানীর বেশ মন খারাপ হয়। এরপরই আমাদের এই গ্রামের রাজপ্রাসাদ দেখানো হয়, যে রাজপ্রাসাদের কারাগারে এই গ্রামেরই কিছু লোককে বন্দি করে রাখা হয়েছে। আর এখানে রাজ করছে স্প্যানিশ একজন রাজা, আর এখানে সে এই গ্রামের লোকদেরকে দিয়েই লড়াই করায়। আর এই লড়াইয়ে যদি কেউ প্রতিপক্ষকে মারতে না পারে তাহলে তাকেই খুন করে ফেলা হয়। আর আজকেও যখনই একজন গ্রামের লোক এর প্রতিবাদ করতে যায় তখনই তাকে রানী গুলি করে মেরে ফেলে। এরপর তারা পশুর মতো হাসতে থাকে আর প্রাসাদের চারদিক লাল রঙে ছেয়ে যায়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি এখানকার রাজা আর রানী মিলে প্রজাদের উপর কি পরিমাণ অত্যাচার করে। এর সবের মধ্যেই এখানকার বন্দীরা এটাই বলতে থাকে যে তাদের রক্ষা করতে কেউ একজন যেন আসে। তখনই দেখা যায় সেখানে মালাই কোট্টাই ওয়ালিবান চলে আসে, তার গরুর গাড়ি সমেত, আর রানীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু রানীর এটা খুব একটা পছন্দ হয় না, বোঝাই যায়। আর ওয়ালিবান রাজাকে এটাও জানায় যে আমি এখানে লড়াই করতে চাই। শুনেছি রানীর জন্মদিনের জন্য এখানে লড়াইয়ের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে যে জিতবে তাকে নাকি অনেক বেশি পরিমাণ পুরস্কার প্রদান করা হবে। রাজা তখন বলে যে হ্যাঁ, এমনই পুরস্কার যেটার ওজন তোর এই গরুর গাড়িও উঠাতে পারবে না। তখন আয়ানার বলে, সেটা তো পরে দেখা যাবে, আগে লড়াইয়ের সময়টা তো ঠিক করুন। রাজা জানায়, ঠিক আছে, আজ রাতেই লড়াই হবে, ঠিক সময় মতো পৌঁছে যাস। ওয়ালিবান বলে, ঠিক আছে, যদি আমি জিতি তাহলে অবশ্যই তুই যাদেরকে বন্দি করে রেখেছিস তাদেরকে ছেড়ে দিবি। দাস কেনাবেচার প্রথা এখানেই শেষ করবি, আর এখান থেকে তোরা চলে যাবি, না হলে এমন অবস্থা করব যে তোদের আর খুঁজেও পাওয়া যাবে না। তখন রাজা বলে, তাই নাকি? আর তুই যদি হেরে যাস তাহলে তোকে নিলামে উঠাবো। আর রানী বলে, হ্যাঁ, তুই হারলে তোকে তো নিলামে উঠানো হবেই, তার সাথে সাথে তোর এই 2 গরুর মাথা কেটে স্টেজে সাজিয়ে রাখা হবে, আর সেখানেই মেয়েদের দিয়ে নৃত্য করানো হবে। ওয়ালিবান বলে, ঠিক আছে, দেখা যাক কি হয়। তো এই সবকিছুর মধ্যে কিন্তু চামাথাকান কোনোভাবে লুকিয়ে চলে আসে, কারণ সে প্রতিশোধ নিতে চায় ওয়ালিবানের উপর। রাতের বেলা দেখা যায় সে এক প্রকার লিকুইড ওয়ালিবানের শরীরে পুশ করে দেয়, আর অনেক ভিড়ভাট্টা হওয়ার কারণে ওয়ালিবান এটা টেরও পায় না। যাই হোক, এরপর শুরু হয়ে যায় লড়াই। তবে এখানে লড়াই করতে স্বয়ং রাজা এবং রানী দুজনেই আসে। ওয়ালিবান বলে, কি হলো, এখানে তো দুজনের থাকার কথা নয়। রানী বলে, আমরা দুজন নই, আমরা দুজনে মিলেই একজন, লড়তে হলে আমাদের সাথেই লড়তে হবে। এরপর লড়াই করতে করতে ওয়ালিবান প্রথমে অনেক ভালোভাবেই তাদের সাথে লড়াই করে, কিন্তু এরপরই দেখা যায় সেই চামাথাকান দ্বারা দেওয়া ওষুধের রিয়াকশন শুরু হয়ে যায়।
ভালিবান ঝাপসা দেখা শুরু করে। এরপরেও সে রানী আর রাজার উপর হামলে পড়ে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। তাকে রাজার লোকজন দড়ি দিয়ে আটকে ফেলে। আর পরের দিন সকালবেলা দেখা যায় তাকে নিলামের জন্য প্রাসাদের একদম মাঝখানে বেঁধে রাখা হয়েছে। আর সেই স্টেজে তার ওই গরু দুটোর মাথাও রয়েছে। সে তখনও বেহুশ অবস্থায় ছিল। আর সেখানে দেখা যায় রানীর বলা মতো নৃত্য শুরু হয়ে যায়। এরপর সেখানে রাঙ্গা রানী আর জামান্তি প্রভুকেও আনা হয় নৃত্য করানোর জন্য, তাও লোহার উপর। তারা পায়ে অনেক বেশি আঘাত পাচ্ছিল। এর মধ্যেই দেখা যায় রাঙ্গা রানীর সাথে থাকা সেই মহিলাকে, যে সবার চোখ ফাঁকি দিয়ে ভিতরে গিয়ে সব বন্দীদেরকে মুক্ত করে দেয়। আর তারা সবাই এসে এই ফিরিঙ্গি সেনাদের উপর হামলে পড়ে। রাজা রানীও বেশ ভয় পেয়ে যায়। আর এর মধ্যেই দেখা যায় ভালিবানের হুঁশ ফিরে আসে। সে তার শক্তি দিয়ে তার বাঁধন খুলে ফেলে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তারপর এখানে অনেক লড়াই চলতে থাকে। আর ওই চামা থাকানো পালাতে থাকে ভয়ে, কিন্তু এর মধ্যেই সে কয়েকজন মানুষকেও মেরে ফেলে। ওদিকে দেখা যায় রানী একটা বিশাল কামানের উপর গিয়ে সবার উপর আক্রমণ করতে থাকে। আর তখনই ভালিবান তার তলোয়ার ওই রানীর দিকে ছুঁড়ে মারে। এতে করে রানীর মাথা একদমই ঘাট থেকে আলাদা হয়ে উড়ে যায়। আর এটা রাজা দেখেও চিৎকার করতে থাকে। এরপর ভালিবান ওই কামানের উপর উঠে তার যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এভাবে যুদ্ধ চলতে চলতে একসময় সবাই মিলে রাজাকে ধরে ফেলে আর এই অত্যাচারী রাজাকে শেষ করে ফেলে। ওদিকে দেখা যায় চামাথাকান একটা গোলা বারুদের আস্তানায় গেছে। একটু পরই দেখা যায় ওখানে বিস্ফোরণ হয়। এখন এই চামাথাকান বেঁচে আছে না মারা গেছে সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, তো এখানের যুদ্ধ শেষে তারা সবাইকে মুক্ত করতে পারে। এরপর ভালিবানরা সবাই আবার তাদের পরবর্তী যাত্রায় রওনা দেয়। যাত্রাপথে রাতে বিশ্রাম নেওয়ার সময় তারা সবাই একটি জায়গায় থামে। তখন রাঙ্গা রানী ভালিবানকে ডেকে তোলে আর বলে যে সে তাকে ভালোবাসে। ভালিবানও কি তাকে ভালোবাসে? তবে ভালিবান জানায় সে তাকে ভালোবাসে না। তখন রাঙ্গা রানী জিজ্ঞেস করে তাহলে তার মনে কে রয়েছে? ভালিবান জানায় তার মনে কেউই নেই। তার জন্য এসব প্রেম ভালোবাসা কিছুই নয়। সে তো যুদ্ধ করতে জন্মেছে আর যুদ্ধই করে যাবে। এটাই তার জীবনের সবকিছু। এইসব কথা শুনে রাঙ্গা রানী বেশ কষ্ট পায়। এরপর দেখা যায় আয়ানার যখন ঘুমিয়েছিল তখন একটা অদ্ভুত স্বপ্ন দেখে। এতেই তার ঘুম ভেঙে যায়। এরপর সে চলে যায় ভালিবানের সাথে কথা বলতে। সে তার সাথে বেশ কিছু কথা বলে আর বলতে থাকে সে তাকে ছোটবেলায় কিভাবে পেয়েছিল। তখনও বেশ যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধের মধ্যেই আয়ানার ভালিবানের মাকে দেখতে পেয়েছিল, যে ভালিবানকে তার বুকের সাথে জড়িয়ে রেখেছিল তাকে রক্ষা করার জন্য। কিন্তু পরবর্তীতে সেও মারা যায়। আর তবে থেকেই আয়ানার ভালিবানকে তার নিজের ছেলের মতো করে মানুষ করেছে। ভালিবান বলে আমিও আপনাকে নিজের বাবার মতোই ভালোবাসি, আর আমার ভাই চিন্না পাইয়ানকেও। এই সময় তারা দুজনেই ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। তারা সবাই একটি ফেস্টিভ্যালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাত্রাপথে তারা বিশ্রাম নেওয়ার জন্য আবারও থামে। তখন রাঙ্গা রানী তেনামাকে বলতে থাকে আমি তো ভালিবানকে অনেক ভালোবাসি, নিজের ভালোবাসার কথা তাকে বলেওছি, তারপরও সে কেন আমাকে ভালোবাসছে না, তার মন কেন গলছে না। তখন তেনাম্মা তাকে বলে তার মনে হয় ভালিবানের সম্পর্ক তার ভাই চিন্নার বউ জামান্থির সাথে রয়েছে। রাঙ্গারানী বলে এটা কি করে সম্ভব? তেনাম্মা বলে সবকিছুই সম্ভব হয়, আর আমার তো এটাই মনে হয়। এইভাবে রাঙ্গারানীর মনেও সন্দেহের বীজ ঢুকে যায়। এরপর দেখা যায় জামান্তি ভালিবানকে একটা কথা বলার জন্য তাকে টেনে একটা কোনায় নিয়ে আসে। আর ভালিবান বলতে থাকে আরে মেয়ে, কি হয়েছে তোর? এমন করে টেনে আনলি কেন? জামান্তি বলে ভাই আপনি বলুন তো, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? ভালিবান বলে তুই কি এইসব বলতে আমাকে ডেকে আনলি? আমি তো ভেবেছি কোনো গুরুত্বপূর্ণ কথা। জামান্তি বলে গুরুত্বপূর্ণ কথাই বলবো ভাই, আপনি আগে বলুন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভালিবান বলে কাকে আবার? আমার ভাই চিন্নাকে। এখন বল কি বলবি? তখন জামান্তি বলে একটা খুশির খবর শোনানোর ছিল। ভালিবান বলে কি খুশির খবর, আর এমন করে কাঁদছিস কেন? জামান্তি বলে ভাই চিন্না বাবা হতে চলেছে। এই কথা শুনে তো ভালিবান খুবই খুশি হয় আর বলে তো তুই এটা তাকে বলেছিস? জামান্তি বলে এখনো বলিনি, আগে আপনাকে বলেছি, আর আপনার কাছ থেকে সবার আগে আমি আশীর্বাদ নিতে চাই। দেখুন আমার মা বাবা কেউ নেই, আমি আপনাদের মতো একটা পরিবার পেয়েছি, তাই আপনি কি আমার বাচ্চার ধর্মগুরু হবেন? এই কথা শুনে ভালিবান বলে অবশ্যই বাচ্চা। এই বলে সে জামান্তিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যদি ছেলে হয় তাহলে আমি তাকে আমার মতো শক্তিশালী বানাবো, দেখে নিস।
আর এই সব কিছু রাঙ্গারানী আড়াল থেকে দেখতে থাকে, আর সে এদের দুজনকেই ভুল বুঝতে থাকে। কারণ ওই যে তেনাম্মা তার মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছে, তাই সেও না জেনে শুনেই এদের দুজনকে সন্দেহ করে। সেভাবে ভালিবানের হয়তো জামান্থির সাথেই অবৈধ সম্পর্ক আছে, আর এতে সে অনেক বেশি ভেঙে পড়ে। এরপর দেখা যায় চিন্না আর তেনাম্মা এক জায়গায় বসে বসে কথা বলছিল। তখন তেনাম্মা চিন্নাকে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো তো, কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? তখন চিন্না বলে, এটা আবার কেমন প্রশ্ন, আমি আমার ভাই ভালিবানকেই সবচেয়ে বেশি ভালোবাসি। তখন তেনাম্মা বলে, তোমাকে একটা গোপন কথা বলবো, তোমার বউ জামান্থিও তোমার ভাইকেই সবচেয়ে বেশি ভালোবাসে, আর তুমি যখন না থাকো তখন তারা দুজন কাছাকাছি আসে। আর সবচেয়ে বড় কথা হলো, বউ যদি প্রেগনেন্ট হয় তাহলে তো সবার আগে তার স্বামীরই জানা উচিত, তাই না? সেই হিসেবে তো ভালিবানই তার বাচ্চার বাবা। এই কথা শুনেই চিন্না রেগে যায় আর তার গলা টিপে ধরে আর বলতে থাকে, এসব কি কথা বলছিস তুই? পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করতে এসেছিস পিশাচিনী। তখন তেনাম্মা বলে, শোন, আমি এমনি এমনি কোনো কথাই বলি না। এই সব কিছু রাঙ্গারানী শুনেছে, আর রাঙ্গারানী কখনো মিথ্যা কথা বলে না। এই কথা শুনেই চিন্না চুপ হয়ে যায়। এরপর সে উঠে যেতে থাকে জামান্থি আর তার ভাইয়ের কাছে, আর তখন তাকে আটকানোর জন্য রাঙ্গারানী দৌড়ে যায়। আর সেই সময় দেখা যায় তেনাম্মা তাকে বলে, রানী, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। এই বলে সে চাকু হাতে একদিকে দৌড় দেয়। তখনই দেখা যায় আর একজন চাকু হাতে সেদিকেই যাচ্ছে। এরপর আমাদের ফেস্টিভ্যালের যাত্রার দৃশ্য দেখানো হয়। সেখানে ভালিবান অন্যান্য সবার সাথে ঘোড়া টেনে নিয়ে যাচ্ছিল, আর তার পাশেই ছিল জামান্থি। সে খুব মজা পাচ্ছিল এই সব কিছু দেখে, আর ভালিবানকে ভাই ভাই বলে বারবার ডাকছিল। তখন ভালিবানও উপরের দিকে তাকিয়ে বলে, হে প্রভু, যে বাচ্চা আসছে তাকে তুমি রক্ষা করো। আর এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্না দেখতে থাকে। চিন্না তো মনে করে তেনাম্মা যা বলেছে সেই সব কিছুই সত্যি, তাই তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। কিন্তু এই কোনো কিছুই ভালিবান বা জামান্থি খেয়াল করে না। তো ভালিবান তো তার মতোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে দেখতে পায় চামাথাকানকে। তার মুখের একটা দিক ঝলসে গেছে, অর্থাৎ সেই যে বিস্ফোরণ হয়েছিল তার ফলে চামাথাকান মারা যায়নি, সে একটু আহত হলেও বেঁচে গেছে। তাই সে আবারও ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তাকে দেখেই ভালিবান ভয় পেয়ে যায় যে সে জামান্থির কোনো কিছু আবার করে না দেয়। তাই সে জামান্থির দিকে বারবার খেয়াল রাখতে থাকে, কিন্তু হঠাৎ করেই সে জামান্থিকে হারিয়ে ফেলে। আর তার একটু পরেই দেখা যায় চামাথাকান তার ছুরি দিয়ে অনেককে মারতে মারতে জামান্থির পেটেও আঘাত করে ফেলে। আর তখনই ভালিবানের কেমন একটা খারাপ লেগে ওঠে। তার মনে হয় জামান্থির হয়তো কিছু একটা হয়েছে, তাই সে তার ঘোড়া ফেলে রেখেই ভিড়ের মধ্যে থেকে দৌড়ে জামান্থিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতেই সে একটা সময় পর এসে দেখে জামান্থির পেট দিয়ে অনবরত রক্ত পড়ছে, আর সে মাটিতেই পড়ে আছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে আর তাকে উঠিয়ে নিয়ে কাঁদতে থাকে। আর সেই সময়ও রাঙ্গারানী সেখানে এসে হাজির হয়। জামান্থির এই অবস্থা দেখে রাঙ্গারানী একদমই থমকে যায়। সেই সময় ভালিবান চামাথাকানের হাসির শব্দ শোনে। এটা শুনে তার আরো রাগ হয়ে যায়, আর সে এবার শিওর হয়ে যায় যে সেই জামান্থিকে মেরেছে। তাই সে চামাথাকানের পিছু করতে থাকে যে আজ সে তাকে মেরেই ফেলবে। কিন্তু সবাই একই রকম মুখোশ পরে থাকায় সে ঠিক বুঝে উঠতে পারছিল না চামাথাকান কোনটা। তাই সে ভিড়ের মধ্যে একভাবে খুঁজতে থাকে চামাথাকানকে। এর মধ্যে আয়ান আরো টের পায় কোনো একটা বিপদ ঘটতে চলেছে, তাই সেও ভিড়ের মধ্যে ভালিবানকেই খুঁজতে থাকে। তো এদিকে ভালিবান চামাথাকানকে দেখে তাকে ধরে একদম প্রাণেই মেরে ফেলে। আর সেই সময় সেখানে আয়ান আরো চলে আসে। সবাই সেখানে থমকে গিয়েছিল, আর ভালিবানও তখন বুঝতে পারে যে সে আসলে চামাথাকানকে না, চিন্নাকেই মেরে ফেলেছে, যে এই পৃথিবীতে তার সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ ছিল, তাকেই আজ সে নিজ হাতে খুন করেছে। তাই সে একদমই ভেঙে পড়ে। আর এই সব কিছু দেখে আয়ান আরও কান্না করতে থাকে, কারণ সে তো তার নিজের সন্তানকে হারিয়েছে। এরপর দেখা যায় চিন্নার জামান্থিকে পোড়ানো হচ্ছে। তখন আয়ানার চিন্নার বাঁশিটিও সেখানে ফেলে দেয়। ভালিবান তো আয়ানারের দিকে তাকাতেই পারছিল না। তারপরও সে যখন তাকায় তখন আয়ানার বলতে থাকে, ভালিবান, তুই একজন যোদ্ধার ধর্মই নষ্ট করে দিলি। যেই গুরু তোকে পেলে পুষে মানুষ করলো, যে তোকে এত কিছু শিখালো, আজকে তুই তাকেই হারিয়ে দিলি। এক মেয়ে মানুষের জন্য তুই তোর ভাইকেই শেষ করে দিলি। আমার ছোট বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নিলি। ভালিবান বলে, না গুরুজি, এমন করে বলবেন না। আয়ানার বলে, চুপ থাক,
আমাকে আর কখনো গুরুজি বলে ডাকবি না। আজ থেকে আমি আর তোর গুরু নই। তুই তোর সেই অধিকার হারিয়ে ফেলেছিস। আর তোর আর আমার মধ্যে যেই সম্পর্কটা ছিল সেটাও এই চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এখন যেই সম্পর্কটা আছে সেটা শুধুমাত্র শত্রুতার সম্পর্ক, এর থেকে বেশি আর কিচ্ছু না। এখন থেকে তোর আর আমার পথ একদম আলাদা, আর এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। তখন ভালিভান কাঁদতে কাঁদতে তার কাছে মাফ চায় আর হাত জোর করে বলতে থাকে, দয়া করে আমার সাথে এমন করবেন না। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে এসবের কিছুই করিনি। ভুল করে আমার দ্বারা এই সব হয়ে গেছে। আয়ানার বলে, এখন আর এসব বলে কোনো লাভ নেই। তোর আর আমার মধ্যে আর কখনোই সন্ধি হবে না। আর এরপর থেকে তোকে আর কেউই বিশ্ব বিজেতা বলবে না। এই চিতার আগুন নেভার আগেই এমন কাউকে নিয়ে আসবো যে তোকে তার পায়ের তলায় পিষে দিবে। আর ভালিভানের শেষ অধ্যায়টা আমি নিজের হাতে লিখব, দেখে নিস। ভালিভানও তখন বলে, ঠিক আছে, আমার দ্বারা যখন একটা ভুল হয়ে গিয়েছে তাই আপনি যা বলবেন তা আমি মাথা পেতে নিব। দেখলেন তো, খামোখা মানুষকে সন্দেহ করলে কত বড় বিপদ আসতে পারে। তেনাম্মা আর রাঙ্গা রানীর এই সন্দেহের জন্যই আজ দুটো প্রাণ চলে গেল। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় আয়ানার মরুভূমির পথে একা একাই হেঁটে যাচ্ছে। তখনই পিছন থেকে কেউ একজন আয়ানার বলে ডাক দেয়, আর সে গরুর গাড়ি নিয়েই আসছিল। কয়েকবার ডাকলেও আয়ানার থামে না। এরপরও যখন ডাকতে থাকে তখন সে থামে, আর দেখা যায় এটা আর কেউ নয়, সেই চামাথাকান। সে আসলে এখন আয়ানারের সাথে হাত মিলিয়ে ভালিভানের থেকে প্রতিশোধ নিতে চায়। এরপর আয়ানার আর সে মিলে তাদের যাত্রা শুরু করে। আয়ানার তখন এক যোদ্ধার কথা তাকে বলতে থাকে। সে নাকি এক মায়াবী যোদ্ধা। সে এক পলকেই পাহাড়ের সমান হতে পারত, আর এক পলকেই ইঁদুরের মতো ছোট। তার এতটাই শক্তি ছিল যে তার সাথে কেউ পারত না। সবাই তো ভাবত সে হয়তো জাদু জানে। এরপর আয়ানার বলে, আর সেই ব্যক্তি একদিন আমাকেও হারিয়ে দিল। লড়াইয়ের এক পর্যায়ে সে যখন আমাকে পা দিয়ে আটকে ফেলে তখনই আমি বুঝতে পেরেছিলাম সে কোনো সাধারণ মানুষ নয়। আর যেহেতু নিয়ম ছিল যে জিতবে সে হেরে যাওয়া ব্যক্তির ধন সম্পদ এবং তার স্ত্রীকেও পেয়ে যাবে। আর হলো তেমনটাই। আমার ভালোবাসার মানুষ সেই লোকের সাথেই থাকা শুরু করলো, আর আমিও অসহায়ের মতো কি বা করতাম। আমি তাদের সব কাজ করে দেওয়া শুরু করলাম। তার দাড়ি কেটে দেওয়া থেকে শুরু করে কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া সব কিছু করতাম। আর একদিন সেই যোদ্ধা আরও একটি যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে সে তার কানের একটি বালি আমার স্ত্রীকে দিয়ে যায় আর বলে সে আবারও ফিরে আসবে। আমার স্ত্রীর পেটে পরপুরুষের বাচ্চা ছিল, যেটা আমি একদমই সহ্য করতে পারছিলাম না। তারপরও আমি আমার স্ত্রীর খেয়াল রেখে চলেছিলাম। আর কয়েক মাস পার হওয়ার পর সে একটি বাচ্চা ছেলেকে জন্ম দেয়। আর তারপরই আমি নিজ হাতে আমার নিজের স্ত্রীকেই খুন করে ফেলি। আর ওই ছেলেকে আমি পেলে পুষে বড় করতে থাকি, আর তারই নাম দেই আমি ভালিভান। আর সে অনাথ। এই মিথ্যা কথা বলে বলে আমি তার মাথায় বিভিন্ন ধরনের কথা ঢুকাতে থাকি। তাকে একদমই আমার ভক্ত বানিয়ে ফেলি, আর তাকে সবচেয়ে শক্তিশালী যোদ্ধাও বানিয়ে তুলি। আর এই জন্যই অপেক্ষা করতে থাকি যে কবে আবারও ভালিভানের বাবা ফিরে আসবে আর তাদের দুজনের মধ্যে যুদ্ধ হবে আর একজন আরেকজনকে শেষ করে দিবে। সেই অপেক্ষাতেই আমি আছি এত বছর। সেই প্রতিশোধের আগুন আমার বুকে এখনো জ্বলছে। আর যখন ভালিভান সবার মধ্যে আমার ছেলে চিন্নাকে মেরে ফেলেছিল তখনই আমি বুঝে গিয়েছি আমার প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। আর এখন হবে আসল যুদ্ধ। দুই ভয়ঙ্কর যোদ্ধার মধ্যে যুদ্ধ শুরু হবে। বাবা আর ছেলের মধ্যে যুদ্ধ হবে। এটা দেখার জন্যই তো আমি এত বছর ধরে বসে আছি। আর মৃত্যু যারই হোক না কেন, জিতবো তো আমি। এই বলে সে হাসতে থাকে, আর তার হাসি দেখে চামাথাকানও হাসতে থাকে। তখন আয়ানার তাকে জিজ্ঞেস করে, তুই হাসছিস কেন রে? চামাথাকান বলে, এই জন্যই হাসছি যে তোর আর আমার শত্রু একজনই, আর আমরা যদি মিলে যাই তাহলে বুঝতেই পারছিস ওর কি হাল হবে। এই বলে সে সেখানে থাকা কলসের পানি খেয়ে নেয়। আর তখনই আয়ানার উঠে দাঁড়ায়। আমার প্রতিশোধের জন্য আমি একাই যথেষ্ট, আমার তোকে লাগবে না। এই বলে সে চলে যেতে থাকে। আর তখনই দেখা যায় চামাথাকানের মুখ থেকে রক্ত পড়তে থাকে। অর্থাৎ সেই কলসের পানির মধ্যে নিশ্চয়ই আয়ানার কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যেই জন্য চামাথাকান ওখানেই রক্তবমি করতে করতে মারা যায়। আয়ানার তার দিকে ফিরেও তাকায় না।
সে তার মতোই যেতে থাকে তার প্রতিশোধ নিতে, আর নিজের মতোই বলতে থাকে আমি এখন পুরো দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। আমি যে কতটা ভয়ঙ্কর সেটা এখন দুনিয়া দেখবে। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ভালিভান আর আয়ানার একটি জায়গায় এসে থেমে যায় আর একজন আরেকজনের সাথে দেখা করে। ভালিভান এবারও আরও একটি যুদ্ধে লড়াই করতে যাচ্ছিল। তখন আয়ানার তাকে বলে তুমি এখন কার সাথে যুদ্ধ করতে যাচ্ছ সেটা কি তুমি একবারও জানার চেষ্টা করবে না? যেই যোদ্ধা তোমার শেষ লিখবে সেটা কি জানার তোমার এতটুকু আগ্রহ নেই? এই শেষ যুদ্ধের জন্য ভাগ্য তোমার সামনে কাকে নিয়ে আসছে সেটা কি তুমি জানতে চাও? সব কিছু থমকে যাবে, তোমার এতদিনের সত্য এখন সবার সামনে আসবে। তখন ভালিভান বলে এখন জানার জন্য আর কি বা বাকি আছে গুরুজি? আমার নিজের হাতেই আমি আমার ভালোবাসার ছোট ভাই চিন্নাকে খুন করে ফেলেছি। এর থেকে বড় সত্য আর কি বা থাকতে পারে? আমি তো এই শোকেই নিজে শেষ হয়ে যাচ্ছি, আর আমি এখন 1000 বার ক্ষমা চাইলেও কেউ আমাকে বিশ্বাস করবে না যে আমি আমার ভাইকে ইচ্ছা করে মারিনি, ভুলবশত হয়ে গেছে। কিন্তু কেউ বিশ্বাস করবে না বলে আমি কাউকে আর কিছু বলতেও চাই না। আর সবচেয়ে কষ্টের বিষয় এটাই যে আমার বাবার সমান গুরুজি এখন আমারই শত্রুতে পরিণত হয়েছে। আর এখন আমি ভালো করেই বুঝতে পারছি একজন যোদ্ধা সব সময় একাই থেকে যাবে, যুদ্ধ করেই সে তার জীবন শেষ করে দিবে। একজন যোদ্ধার এটাই ধর্ম। একজন যোদ্ধার কোনো মা বাবা ভাই বোন ঘর পরিবার সংসার কিছুই হবে না। তো এরপর ভালিভান আয়ানারের কাছে আসে আর তাকে বলে গুরুজি কি হবে না হবে সেটা আমি জানি না, শুধু এতটুক জানি এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না একজন যোদ্ধা মারা যাচ্ছে, আর অবশ্যই সেই যোদ্ধা আমি হব না। এরপরই দেখা যায় ভালিভান একটি পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ায় আর তখনই তার বিপরীত পাশে দেখা যায় আরও একজন দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই হচ্ছে ভালিভানের বাবা। আর তাকে দেখেই বোঝা যায় সে কতটা শক্তিশালী। তো সে বলতে থাকে যা এতক্ষণ পর্যন্ত দেখেছিস সে সবই মিথ্যা, আর এখন যা দেখতে চলেছিস সেই সবই সত্য। অর্থাৎ সেই কথাগুলোই বলে যেই কথাগুলো ভালিভান অন্যান্য যুদ্ধের সময় বলে থাকে। আর এই কথা বলেই তার বাবা পাহাড় থেকে নিচে লাফ দেয়। আর এই দৃশ্যের সাথে সাথেই এই সিজন শেষ হয়ে যায়।